This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, রাত ৮টা বাজে আপনার কথা আপনার ভাষায় বলতে আমি আবার ১ ঘন্টা ৮টা থেকে ৯টা আপনার সামনে বলতে চাই অনেক কিছু। হাঁসখালি থেকে সন্দেশখালি সব বলবো, একে একে সব বলবো। তবে সবার আগে তিনি বললেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু আগে কি বললেন সন্দেশখালি নিয়ে? যে প্রশ্ন আপনার মনে লুকিয়ে সেটাই বললেন জনগণের বিচারপতি। শুনুন। আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ। এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে? আমরা কে ক্রুদ্ধ নই বলুন তো? সত্যি এই প্রশ্নটা আপনি করছেন না বাড়িতে বসে? পাড়ার আড্ডায় পুলিশ কিচ্ছু জানতো না? এতদিন ধরে এত কাণ্ড হয়ে গেল, মাঝরাতে নাকি মহিলাদের পিঠে বানানোর জন্য ডাকা হতো, পুলিশ কিচ্ছু জানতো না? সন্দেশখালি এই একটা প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে রাজনীতি। পুলিশ পারেনি না, ভুল বললাম, পুলিশ করেনি, করে দেখালো আজ আদালত। সন্দেশখালির সমস্যা অশান্তি মিটবে কবে? উত্তর কার কাছে? পুলিশ। সেই পুলিশকে নিয়েই তো প্রশ্ন উঠল, প্রশ্ন তুলল সন্দেশখালি। বলেছে পুলিশ একচোখা। মনে নেই ৮ তারিখ কি হলো? গ্রামের মহিলারা একজোট, আর তাদের প্রশ্নের উত্তর নেই পুলিশের কাছে। ঘর সংসার ফেলে মহিলারা রাস্তায়, তারাই তো প্রশ্নটা তুললেন। তাদের কাঠকড়ায় উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান। সেই প্রশ্নে চুপ, মুখে কুলুপ পুলিশের। দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে কোথায় পৌঁছলো পরিস্থিতি? এই ছবিটাই তো সকলকে চমকে দিল। সেই প্রশ্নই তো উঠল হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্তই বললেন। কি বললেন? বিচারপতি জয় সেনগুপ্ত বললেন, আপনারা লাঠি হাতে গ্রামবাসী কিছু মহিলাকে দেখতে পাচ্ছেন, সেই পুরুষদের কি হলো যাদের বিরুদ্ধে এই মহিলারা ধর্ষণ আর জমি দখলের অভিযোগ করছেন? ৩ বছর ধরে পুলিশ কোনো অভিযোগ নেয়নি বলে অভিযোগ। বর্তমানে সন্দেশখালির পরিস্থিতি কি? প্রশ্ন করলেন বিচারপতি। উচ্চপদস্থ পুলিশ কর্তাদের থেকে যা তথ্য মিলেছে মোবাইলের মাধ্যমে বিচারপতিকে দেখালেন রাজ্যের আইনজীবী। রাজ্যের আইনজীবী বললেন ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র রুটিন বদলি হয়েছে। ওখানে যারা রয়েছেন প্রত্যেকেই প্রায় নতুন ডিআইজি। সিআইডি সোমা দাস মিত্রকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তিনি বাড়ি বাড়ি গিয়েছেন, অভিযোগ শুনছেন। এই তো সেদিন গ্রামে গ্রামে ঘুরে অভিযোগ শুনছিলেন এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা। আজ সন্দেশখালিতে ডিআইজি সিআইডি। আস্থা ফিরবে? সেই প্রশ্ন করেছেন বিচারপতি। জয় সেনগুপ্ত বলেছেন, মানুষের মনে যতক্ষণ না পর্যন্ত আস্থা ফিরছে ততক্ষণ ওই এলাকায় যে পদমর্যাদার আধিকারিককেই মোতায়েন করা হোক না কেন, লাভ কিছু হবে না। তাহলে আস্থা ফেরানোই আশু প্রয়োজন। আস্থা ফিরছে? গ্রাউন্ড রিয়েলিটি কিরকম শুনুন। ৮ তারিখ গ্রামের মহিলাদের রোষ, আর তারপরেই ১৪৪ ধারা। সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের ১৬টা পঞ্চায়েতে জারি ১৪৪ ধারা। যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। গোলমাল পাকালে কপালে কষ্ট আছে বললেন বারাসতের ডিআইজি সুমিত কুমার। আর সেদিনই আসরে এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা। তারপরে গ্রামে টহল।
অন্যান্য যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তারা এরিয়া ডমিনেশনে বেরিয়েছিলেন। হঠাৎ করে একটি বাড়িতে মহিলাদের পাশে দেখতে পেয়ে মহিলারা বাইরে দাঁড়িয়েছিলেন গেটের বাইরে, তাদেরকে দেখতে পেয়ে এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা তাদের বাড়িতে ঢুকলেন এবং তাদের সঙ্গে অর্থাৎ বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলা শুরু করলেন। নাম নিয়ে অভিযোগ করেছে, আমরা শাহজাহানকে ভয় পাই, আমরা শিবুকে ভয় পাই, আমরা উত্তমকে ভয় পাই। আতঙ্কটা হচ্ছে আমাদের বাড়ির লোকজনকে নিয়ে। শাহজাহান, শিবু আর উত্তম আতঙ্কের 3 নাম। যতক্ষণ পর্যন্ত না এই 3 জন গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সন্দেশখালীর যারা মহিলা রয়েছেন তারা আতঙ্ক কাটাতে পারছেন না। ওনারা যা বলেছেন আমি সেটা শুনেছি, লিখেছি, তারপরে যা কথা হবে আমরা থানায় গিয়ে কথা। পাপিয়া সুলতানা, এসপি হোমগার্ড, এরপরও গ্রামে আস্থা ফিরল কি? কোনো ভরসা করতে পারছি না, ওরা সব কাগজপত্র সব ছিঁড়ে ফেলে দিচ্ছে, তো আমাদের কোনো অভিযোগ নিচ্ছে না। আমাদের এই করে শিবু হাজরা ডেকে নিয়ে বৌজিদেরকে তুলে নিয়ে গিয়ে হচ্ছে কাজ করাচ্ছে, করছে, না গেলে ধরে মারছে ছেলেদেরকে। পুলিশকে তো রাখতে পারছি না, কেননা আমরা এই তো ধরো কোনো একটা অভিযোগ নিয়ে থানাতে গেলে আমাদের কোনো তো কথা শুনতে চায় না পুলিশ। এইসব অভিযোগ গিয়ে পুলিশের কাছে রিপোর্ট দিলে ও সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আমাদের সামনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। বুঝলেন আস্থা ফিরেছে কি? মহিলাদের অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের বিশেষ দল, নেতৃত্বে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। যা মনের কথা কিছু বলেছেন সেটা আমরা শুনেছি এবং সেটার ক্ষেত্রে যেটা করার দরকার নিশ্চয়ই করা হচ্ছে। আজকের দিনের জন্য আমরা 4টে পেয়েছি ইন রাইটিং, সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন। শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কারোর একটা মারধর হয়েছে, কাউকে মারধর করা হয়েছিল, বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছে। 4টে অভিযোগ পেয়েছেন ভয় দেখানোর, কিন্তু ওই অভিযোগগুলো, ওই যে পুলিশ অভিযোগ নেয় না, অভিযোগ ছিঁড়ে ফেলে, সেই প্রসঙ্গ হাইকোর্টে উঠল। এজলাসে প্রসঙ্গটা তুললেন মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তারপরই বিচারপতি জানতে চাইলেন যে পুলিশ অফিসাররা অভিযুক্ত রয়েছেন যারা, তারাই আইন শৃঙ্খলা সামলাচ্ছেন। সেই প্রসঙ্গে এলো 144 ধারার কথা। বিচারপতি জানতে চান গোটা সন্দেশখালী জুড়েই উত্তেজনা, গোটা অঞ্চলে 144 ধারা, 2-3টে অঞ্চলে হলে বুঝতাম, এরপর তো বলবেন গোটা কলকাতায় 144 ধারা। এখানেই শেষ নয়, বিচারপতি আরও বলেছেন। কি বলেছেন বিচারপতি? মামলার অভিযোগ মারাত্মক, হালকাভাবে নেবেন না। বিচারপতি বলেন মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন, আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। বিচারপতি বলেন নির্দিষ্ট করে কোন এলাকায় গন্ডগোল হচ্ছে, কোন অঞ্চলে উত্তেজনা, সেটা এই 144 ধারা জারি করার বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। 144 ধারা জারি করার আগে আরও ভালো করে পরিস্থিতির পর্যালোচনা করা উচিত ছিল। এরপরই সন্দেশখালীর 144 ধারা জারি করার বিজ্ঞপ্তি খারিজ করে দেন বিচারপতি। বার্তাটা স্পষ্ট। কাকে বার্তা? পুলিশকে, রাজ্যকে। কোনো বিশেষ পুলিশ আধিকারিককে পাঠিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করা যায় না। আসলে এই কড়া পর্যবেক্ষণ বিচারপতি পুলিশের উদ্দেশ্যেই করেছেন। একই সঙ্গে 144 ধারা কোথায় প্রয়োগ করতে হবে এবং ভবিষ্যতে যে সমস্ত জায়গায় 144 ধারা প্রয়োগ করতে হবে তার আগে পর্যালোচনা করতে হবে ভালোভাবে পুলিশকে, এমনটাই বার্তা আদালতের। এসডিও বসিরহাটকে বলবো, মমতা পুলিশের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না। আজকে কোর্টের মনোভাব দেখার পরে যদি এটা আপনারা করেন তাহলে এটা বিজেপিকে চ্যালেঞ্জ করা নয়, কলকাতা হাইকোর্টকে, জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হবে। সরকার পক্ষ থেকে প্রশাসনিক পদক্ষেপ যেমন দিদি বলে দিয়েছেন, অ্যারেস্টগুলো যেমন হয়েছে এবং এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, বাকি এই রিপোর্টগুলো জমা পড়বে এবং পরবর্তী সমস্ত অ্যাকশনগুলো নেওয়া হবে। পুনরায় 144 ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি জিপিতে। উদ্দেশ্য নির্যাতিতা মহিলা, তাদের মুখ বন্ধ করা, তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা। এতদিন কোনো অভিযোগ সামনে এলো না, এত বড় নাকি অন্যায় চলছে। নিরাপদে সর্দারও একদিন একটা প্রেস রিলিজ পর্যন্ত করলেন না,
বিকাশ সিং এর নেতারা এতদিন বললেন না যে সন্দেশখালী থেকে বিকাশ সিং জানিয়েছেন অভিযোগ আসছে, হঠাৎ এত অভিযোগ। এই অভিযোগ সাজানো, এই অভিযোগ পরিকল্পিত, এই অভিযোগ একটা নেতিবাচক মহল তৈরি করার জন্য। হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। আর রাজনীতি নিজের ছন্দে পথে নেমেই জায়গায় জায়গায় আইন অমান্য করলো বামেরা। আবার তৃণমূলও সন্দেশখালী গেল। ওদিকে বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, আর সেই অভিযান ঘিরেই ধুমধুমার বসিরহাট। ছবি দেখুন, সকাল থেকেই রণসাজ এসপি অফিস চত্বরে, কিন্তু দিনের শেষে সব বাঁধ ভাঙল। পাথর ছোড়া ঘিরে মুহূর্তে উত্তপ্ত হলো পরিস্থিতি। মোদ্দা কথা হলো, দিনভর সন্দেশখালী নিয়েই ঘুরপাক খেল বঙ্গের রাজনীতি। তবে দিনের শুরুতেই খেলাটা জমিয়ে দিয়েছিলেন সুকান্ত বাবু। আগেই ঘোষণা করেছিলেন আজ এসপি অফিস অভিযান করবেন। পুলিশ সতর্ক ছিল, তবে যেমন কথা তেমন কাজ করেই রাজনীতির খেলা জমিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। যাওয়ার কথা ছিল আমার, গতকালই ক্যান্সেল করে আমি কলকাতাতে ফিরে এলাম এবং আমি 13 তারিখে ওখানে যাব। আমরা বসিরহাটে যাব, আমাদের বিধায়ক দল 12 তারিখে যাবে, তারা প্রিপারেশন নিচ্ছে। 12 তারিখ সন্দেশখালীর পথে বাধা শুভেন্দু অধিকারীদের। সায়েন্স সিটির কাছেই আটকানো হলো বাস। আর 13 তারিখ আসরে সুকান্ত মজুমদার, তবে গাড়িতে নয়, কৌশলে বিজেপির রাজ্য সভাপতি। ট্রেনে চেপে বসিরহাটে সুকান্ত, সেখান থেকে বাইকে করে এসপি অফিস অভিযান, তারপর ধুমধুমার। তারপরে অবস্থানে বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তো পৌঁছলো খবর, হাইকোর্টের নির্দেশে 144 ধারা খারিজ। আবার একবার থাপ্পড় খেলো নির্লজ্জ রাজ্য সরকার, পুলিশ প্রশাসন। লজ্জাও লাগে না, এরা এত নির্লজ্জ, এরকম নির্লজ্জ পুলিশ আমরা কোথাও দেখিনি। শুভেন্দু বাবু যেই গতকাল সন্দেশখালীর ওদিকে গেছেন, ঢুকতে পারেননি, আজকে আবার সেই দেখাতে হবে, টিভির পর্দায় থাকতে হবে, উনি আজকে বসিরহাট চলে গেছেন। এদিনই আবার সন্দেশখালীর পথে তৃণমূল। সুকান্ত মজুমদার যখন ঠায় অবস্থান প্রতিবাদে, ঠিক তখনই সন্দেশখালী কলেজের মাঠে পার্থ ভৌমিকরা। আর ওদিকে সকাল থেকেই জায়গায় জায়গায় আইন অমান্য বামেদের। এখন তাকে কিন্তু নিয়ে আসা হলো, তাকে রাস্তার মধ্যে এখনো কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। যে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা জানাচ্ছেন যে তিনি পোস্ট অফিসের কাজে এসেছিলেন। সন্দেশখালী নিয়ে পথে রাজনীতি। তারপর বলছেন যে আপনাদের কর্মীরা পাথর ছুঁড়েছে। আমাদের জেলা সভাপতি মেসেজ করে এসপিকে জানিয়েছিল এই ধরনের ঘটনা ঘটতে চলেছে, আমাদের কাছে প্রুফ আছে, তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যই ছিল যে সন্দেশখালীতে যাবেন এবং সেখানে একটা রণক্ষেত্র তৈরি করবেন, আইন শৃঙ্খলা ভঙ্গ করা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার থেকে তারা যারা গিয়েছিলেন একটা টিম, সেইখানে ওই এক কাজ করেছেন। বিরোধীদের কোনো আন্দোলন করতে গেলে সেখানে হামলা হচ্ছেই, সে সন্দেশখালী হোক আর বহরমপুর হোক। পুলিশ সন্দেশখালীতে বাহাদুরি দেখাক, তা না করে এখানটাই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে বাহাদুরি দেখানোর মধ্য দিয়ে পুলিশ নিজেদেরকে কি প্রমাণ করতে চাইছে জানা নেই আমার। নিরাপদ হার সর্দারকে গ্রেফতার করে মনে করেছিল ছত্রভঙ্গ হবে, আরো হাজার হাজার মানুষ যুক্ত হচ্ছে। আপনারা ফোর্স ডিপ্লয় করুন, আমরা বলেছি, এসপি কেন করেনি? জবাব তো এসপিকে দিতে হবে। ডিআইজিকে প্রশ্ন করুন যে আপনার এসপিকে জানানোর পর এসপি কেন করেনি? দায়টা কার? তাদের দায়। যদি ওখানে দেখো ঢেলতে ছড়া হয়েছে ছাদের ওপর থেকে, তৃণমূলের দুষ্কৃতীদেরকে পুলিশ রেখেছিল ওখানে। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি এবং সিপিএম গুন্ডামি করতে নেমেছে। দেখুন, শুরুটা 5 তারিখ জানুয়ারি মাসের। শাহজাহানের বাড়িতে গিয়ে মার খেল ইডি। অধরা এখনো শাহজাহান, উত্তম, শিবুদের নামে তো ভুরি ভুরি অভিযোগ। পরিস্থিতি আগুনে হয়ে রয়েছে, কিন্তু শাহজাহান কোথায়? কাজ করেছে, সে শিবু হাজরা হোক, শেখ শাহজাহান হোক বা উত্তম সর্দার হোক, তাদের উচিত, আইনের উচিত এনকাউন্টার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। এটা কোনো গণতন্ত্রের ভাষা নয়।
আপনারা যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা হচ্ছে এনকাউন্টার করে দেওয়া উচিত, এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। কেন্দ্র এবং রাজ্য সরকার বেআইনিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে আর অপরাধীদের পাহারা দিচ্ছে। তো লোকে চাইছে শাহজাহান শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হবে, তাহলে যে অপরাধী তাকে না করে যারা প্রতিবাদ করছে তাদের উপর, এটাই তো গণতন্ত্রের সর্বনাশ। পুলিশ নিরাপদকে ধরতে পারে আর আপদকে ধরতে পারে না, এটা হচ্ছে পুলিশ। পুলিশ নিরাপদকে ধরতে পারছে কিন্তু সন্দেশখালীর আপদ যারা তাদেরকে ধরতে পারছে না। এই সমস্ত অপরাধীদের, এই সমস্ত বিকৃত যৌন মানসিকতার লোকেদের সমাজে, ভদ্র সমাজে থাকার কোনো জায়গা নেই, অথবা চিড়িয়াখানা বানিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে থেকে রেখে দিতে পারে, আমাদের আপত্তি নেই। স্বৈরাচারী ফতোয়া, এই ধরনের কথাবার্তা কোনো অবস্থায় সভ্য সমাজে এই সব সংলাপ অ্যালাউ করা যায় না। গোটা দেশ জুড়ে যে হেট্রেড স্পিচ ছড়ানো। দেখুন, একে সাঁড়াশি বলবো না, অক্টোপাসের মতো আক্রমণ চতুর্দিক থেকে। বসিরহাটের দিক থেকে বিজেপির আক্রমণ সুকান্ত মজুমদার, আর বামেদের তো রাজ্য জুড়ে বিভিন্ন জেলায়, কোচবিহার থেকে কাকদ্বীপ, জেলায় জেলায় আইন অমান্য বামেদের। মানে এই অক্টোপাসের আক্রমণের মুখে পড়ে তৃণমূল কাউন্টার ওয়েপন খুঁজছিল, একটা পাল্টা অস্ত্র, একটা অস্ত্র। পড়ে পাওয়া 14 আনা চোপড়া, মাটি ধসে 4 শিশুর মৃত্যু। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, একেবারেই হওয়া উচিত নয়। এত গাফিলতি কার? প্রশ্ন ওঠে, কিন্তু সেই প্রশ্নগুলোই এখন তৃণমূল কংগ্রেসের হাতিয়ার। চোপড়ায় বিএসএফ অফিস ঘেরাও শাসক দলের। সন্দেশখালীতে কোণঠাসা শাসক এবার সুর চড়াচ্ছে চোপড়া নিয়ে। তৃণমূল বলছে বিএসএফ এর গাফিলতিতেই এত বড় বিপত্তি। চোপড়ার 4 শিশুর মৃত্যু নিয়ে রাজ্যপালের সঙ্গেও জরুরি ভিত্তিতে দেখা করার আবেদন শাসক দলের। তৈরি করা হয়েছে বিধায়ক সাংসদদের নিয়ে 12 সদস্যের হাই পাওয়ার কমিটি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস তার কাছে 15ই ফেব্রুয়ারি বেলা 12টার সময় 12 সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে তিনি সময় দিয়েছেন। আমরা আমাদের বিষয়গুলি ইতিমধ্যেই লিপিবদ্ধ করেছি, আমরা আরো সবিস্তারে রাজ্যপালকে বলবো এবং চোপড়া যাওয়ার জন্য, ঘটনাস্থল পরিদর্শনের জন্য আমরা তার কাছে অনুরোধ বা দাবি জানাবো। যদি রাজ্যপাল সন্দেশখালীতে যেতে পারেন তাহলে রাজ্যের প্রধান হিসাবে তাকে চোপড়াতেও যেতে হবে। যদিও বিরোধীদের প্রশ্ন, চোপড়ার ঘটনায় এত দৌড়ঝাঁপ, সন্দেশখালীর ক্ষেত্রে শাসক দলের তৎপরতা কোথায়? দেখুন, চোপড়ার ঘটনা গতকাল দুপুরে, খবর এলো গতকাল দুপুরে। রাতের মধ্যে হাই পাওয়ার কমিটি, 12 সদস্যের কমিটি। সন্দেশখালী নিয়ে তো এরকম তৎপরতা দেখা যায়নি। সন্দেশখালী কি তাহলে বিচার পাবে না? সন্দেশখালীতে এই তৎপরতা শাসক শিবিরের নেই কেন? শুধু শাসক শিবির, পুলিশ? শাহজাহান কোথায়? কেন শিবু হাজরাকে ধরা হলো না? কোথায়? কেন তৎপরতা নেই? হতে পারে ভেঙে দিক, যদি রাজ্যের জমির উপরে হয় ভেঙে দিক, যদি তা না হয় পুলিশ কেস করুক বিএসএফের বিরুদ্ধে। বিএসএফ তো কোনো পশ্চিমবঙ্গের আইন কানুনের ঊর্ধ্বে কোনো সংস্থা নয়। যদি বিএসএফ কোনো অপরাধ করে থাকে বিএসএফের বিরুদ্ধেও কেস করা যায়, কোনো অসুবিধা নেই। সেখানেও সিআইডি পাঠানো যায়, কোনো অসুবিধা নেই। তো পাঠাক, আমরা তো চাই দেখতে। বিএসএফের যদি বিষয় না থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক কেন তো কোনো বিজ্ঞপ্তি জারি করবে? পরিবারও বলেছে যে বিএসএফকে যে না, আপনারা কিছু করেননি। এখন তৃণমূলের চাপে পরিবার এই কাজ করতে বাধ্য হচ্ছে। তৃণমূল লোক দেখিয়ে 3 লাখ টাকা করে দেয়া হবে বলা হয়েছে। আজকে মন্ত্রী যাচ্ছে ওখানে, রাব্বানি, এবং ওখানকার যে লোকাল এমএলএ সে প্রেশার করার চেষ্টা করছে, চাপ দেওয়ার চেষ্টা করছে। চাপ দিয়ে লাভ হবে না, আমরা চাপের বাপ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক কড়াকড়ি শুরু করবে এরপরে। বসিরহাট ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য ইস্যুটা বানানোর চেষ্টা করছে। শুনলেন সুকান্ত মজুমদারের মুখে গোলাম রাব্বানির নাম শুনলেন। তিনি অলরেডি আর্থিক অনুদানের কথা বলছেন। মানে আরও স্পষ্ট হলো বিএসএফ এর গাফিলতিতে 4 শিশুর মৃত্যু আসলে কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা আঙুল তোলার একটা বড় হাতিয়ার।
সে পথেই এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই সবেতেই যারা সন্দেশখালিতে গিয়েছেন প্রত্যেকের জন্য তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, উনি সন্দেশখালি যাচ্ছেন, বিএসএফ এর অফিসে যাবেন তো? উনি সন্দেশখালি যাচ্ছেন, বিএসএফ এর কাছে যাবেন তো? প্রশ্ন করছেন। আর হাতিয়ার বলেই তো তৃণমূলের 2 নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি 3 লাখ টাকা করে এই 4 শিশুর পরিবারকে ক্ষতিপূরণের কথা বলেছেন। না, প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি, সূত্র মারফত আমরা জানতে পেরেছি অভিষেক ক্ষতিপূরণ দেবেন, কারণ এই বিএসএফ এবং 4 শিশুর মৃত্যু এখন তৃণমূলের কাছে ঢাল। সত্যিই তো, মৃতদের পরিবারের হাতে হাতে যদি 3 লক্ষ করে টাকা তুলে দেওয়া হয়, তাতে তৃণমূলের প্রতি রোষ খানিকটা কমবে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ক্ষতিপূরণ পাক পরিবারগুলো, প্রশ্নটা অন্য জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার মডেল তৈরি করছেন, তিনিই দেবেন। রাজ্য সরকার কি ঘোষণা করেছে এখনো? কেউ সরকারি তরফে না, অভিষেক দেবেন ব্যক্তিগত কোনো ফান্ড থেকে। পুরো বিষয়টির ওপর নজর রাখার কথা বলেছেন। কিন্তু অভিষেক কেন টাকা দেবেন? তিনি তো প্রশাসনের কেউ নন। ফলে প্রশ্ন আবার, অভিষেক কি তাহলে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন? এর আগে গত অক্টোবরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না মেটালে দলের তহবিল থেকে তাদের আর্থিক সাহায্য দেবেন। ভাতা তিনি নিজে দিয়ে দেখিয়েছেন, পরে রাজ্যের বাকি অংশ ফলো করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন রোজই প্রায় ভাতার কথা বলেন। প্রায় 10 লাখ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। পথ দেখিয়েছেন অভিষেক, এবং তার মুখে আমরা শুনেছি রাজ্য যদি না দেয় আমি দেব। মানে তিনি সমান্তরাল ভরসার জায়গা। বঞ্চিতদের কাছে তিনি পৌঁছচ্ছেন আলাদা করে অভিষেক ব্যানার্জি। কিন্তু এই টাকার উৎস কি? প্রশ্ন তো করছে বিরোধীরা। আজ এর আগেও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আমার দলের প্রত্যেক সাংসদ 1 লক্ষ টাকা করে দিয়েছেন। সেই টাকা দিয়ে যে 3000 মানুষ গিয়েছিলেন অভিষেকের সঙ্গে, তাদের বকেয়া টাকা মেটানো হচ্ছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন, কিন্তু তিনি যদি সমান্তরাল ভরসার জায়গা হয়ে দাঁড়ান, রাজ্যের শাসকের দিকে, রাজ্য সরকারের দিকে কি আঙুল উঠছে না? দেখুন, রাজনীতি না রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকে, রন্ধ্রে রন্ধ্রে। শাসকের হাতিয়ার তো চোপড়া, আর ওদিকে সন্দেশখালি নিয়ে পথে নামলো কামদুনি। শুধু কামদুনির প্রতিবাদীরাই নন, দল মত নির্বিশেষে অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে মিছিল শুরু হয়, শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে। সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন মৌসুমী, টুম্পারা। অরাজনৈতিক প্রতিবাদ হলেও অবস্থানে দেখা যায় রুদ্রনীল ঘোষ, শঙ্কুদেব পণ্ডাদের। ছিলেন শিল্পী সমীর রাইজ, সমাজকর্মী শাশ্বতী ঘোষ, পদ্মশ্রী নারায়ণ গোস্বামী, আগামী যৌথ মঞ্চের অনিরুদ্ধ। সন্দেশখালী মেয়েদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে মাকে মেয়েকে যে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়, তাদের উপরে অত্যাচার করা হয়, এটা সত্যিই আমরা ভাবতে পারছি না যে আমরা গণতন্ত্র রাজ্যে একটা বাস করি, যেখানে মাননীয় একজন মুখ্যমন্ত্রী, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, যিনি সবসময় দাবি করেন যে আমরা মহিলার সুরক্ষার জন্য আমরা এই 500 টাকা 1000 টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। কিন্তু সেই লক্ষ্মীরাই আজ নির্যাতিত, লক্ষ্মীরাই আজ অত্যাচারিত, সেই লক্ষ্মীদের ওপরেই আজ অত্যাচার হয়েছে। শাহজাহানের মতো একজন দুষ্কৃতীকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, এবং তার সাথে যে কর্মীরা আছে তাদেরকেও গ্রেপ্তার করা হোক। ওই যে বলছিলাম অক্টোপাসের মতো আক্রমণ, অক্টোপাস সব দিক থেকে ঘিরছে, সব দিক থেকে শাসককে ঘিরছে সন্দেশখালি নিয়ে। কিন্তু এখানেই সব থেকে মজার কথাটা বলেছেন শাসক দলের নেতা, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। বলেছেন ওসব কিচ্ছু না, 18 তারিখ তারা যাবেন, তার মধ্যে খেলা ঘুরে যাবে। মানে বলবো সে কথা, তবে তার আগে একটা অ্যাকশন রিপ্লে দেখাবো। জীবন কথা বলি। জীবন কথা মানে জীবন কৃষ্ণ সাহা, বিধায়ককে মনে আছে তো, যার বাড়িতে গিয়েছিলেন সিবিআই কর্তারা তদন্ত করতে। তিনি তার যে মোবাইলগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলোকে মোক্ষম সময় ছুঁড়ে ফেলে দেন পুকুরের জলে।
আজ তার অ্যাকশন রিপ্লে হলো। রেশন দুর্নীতির মামলার তদন্তে অ্যাকশন মোডে সকাল থেকে ছিল ইডি। মঙ্গলবার সকাল থেকে সল্টলেক সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে ইডি। আর সেই সূত্রেই হানা বাগুইআটির বহুতলে। ধৃত তৃণমূল নেতা শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তাসরিয়ালের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। এই পর্যন্ত স্বাভাবিক ছিল। তারপর বাড়িতে কড়া নাড়তেই 7 তলা থেকে দুখানা মোবাইল ফোন বাইরে ছুঁড়ে ফেলে দেন ব্যবসায়ী। ঠিক শুনছেন, মোবাইল তো নয়, সাক্ষাৎ প্রাণ ভোমরা। সময় কিন্তু জীবনকৃষ্ট ছায়া দেখা গেল হলদিরামে, যখন একটি অভিজাত আবাসনে তসরিওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে ফ্ল্যাটে কড়া নাড়ছেন ইডি আধিকারিকরা। ঠিক সেই সময় সেই ফ্ল্যাট থেকে 2টি মোবাইল ফেলে দেওয়া হলো পাশের বাড়ির ছাদে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য, এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা।